जय हिंद। बेसिक एंड एडवांस इंग्लिश ग्रामार क्लास 7 আমাদের সিলেবাস পার্টস অফ স্পিচ। আমাদের বেসিক এন্ড অ্যাডভান্স ইংলিশ গ্রামারের যে মূল গ্রামার আজ থেকে এখান থেকে শুরু হচ্ছে এই ক্লাস থেকে। আজ আমরা এই পার্টস অফ স্পিচের ওভারভিউ দেখব, যে পার্টস অফ স্পিচ কি এবং কত প্রকার পার্টস অফ স্পিচ, সেগুলোর সাধারণ একটা বেসিক ডিসকাশন আমরা এই ক্লাসে দেখব। তো দেখা যাক আজকে ক্লাস পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ কি? প্রথমে আমাদেরকে এটা জানতে হবে পার্টস অফ স্পিচ কি। আমরা প্রিভিয়াস ভিডিওগুলিতে দেখেছি যে সেন্টেন্স সম্বন্ধে। তো সেন্টেন্স কি কি নিয়ে গঠিত হয়েছে? কয়েকটি ওয়ার্ড নিয়ে একটি সেন্টেন্স গঠিত হয়েছে বা গঠিত হয়। মিনিংফুল ওয়ার্ড নিয়ে একটি সেন্টেন্স গঠিত হয় এবং সেই সেন্টেন্সটি মিনিংফুল হতে হবে, যার একটি অর্থ থাকবে, তাকে আমরা বলবো সেন্টেন্স, এবং শেষে ফুল স্টপ, তবে আমরা তাকে সেন্টেন্স বলে ধরে নেব। এবার এই সেন্টেন্সটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটি যে কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত, সে প্রত্যেকটি ওয়ার্ড এক একটা পার্ট বা অংশ। তাই ইংরেজিতে একে পার্টস অফ স্পিচ বলা হয়, বাক্যের উক্তি। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি যে রাম প্লেজ ফুটবল। রাম প্লেজ ফুটবল। দেখুন এখানে রাম প্লেজ ফুটবল, মানে তিনটি ওয়ার্ড বা বাংলায় যাকে বলছে শব্দ বা পদ নিয়ে গঠিত। এটা একটা সেন্টেন্স। রাম প্লেজ ফুটবল, রাম ফুটবল খেলে। রাম বাংলা অর্থ হবে রাম ফুটবল খেলে। তাহলে আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে এটা, যে এখানে রাম একটা ওয়ার্ড, প্লেজ একটা ওয়ার্ড, ফুটবল একটা ওয়ার্ড। ফুটবল একটি খেলা, একদিক থেকে ওয়ার্ড, আবার একদিক থেকে খেলার নাম ফুটবল। তো এগুলি একটি ওয়ার্ড এবং সেন্টেন্সের এক একটি পার্ট। সেন্টেন্সের এক একটি পার্ট। রাম একটি পার্ট, প্লে একটি পার্ট, ফুটবল একটি পার্ট। কিন্তু এই পার্টগুলি কি? দেখুন রাম জিনিসটা একটা ওয়ার্ড, কিন্তু এটা একটা নাউন বা নেমিং ওয়ার্ড। নামবাচক। রাম একটা নাম, এটা একটা নামবাচক। এটা একটি নামবাচক, যাকে বলবো নাউন। আর দেখুন এখানে প্লেটা কি? এটা ক্রিয়া বা ভার্ব।
যেহেতু রাম এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সাবজেক্টের পর ভার্ব বসছে, তাহলে এটা প্লেটা হচ্ছে একটা ওয়ার্ড যার দ্বারা ভার্ব ইন্ডিকেট করছে। এখানে ক্রিয়া বলছে, ক্রিয়াবাচক, এটা ক্রিয়াবাচক, যাকে বলবো ভার্ব। আর এটা ফুটবলটা কি, এটাও নামবাচক বা নাউন। সেরকমই আমরা এখানে দেখলাম যে বিভিন্ন পার্টস পাওয়া যাচ্ছে, তাদের একটা বৈশিষ্ট্য আছে এবং তাদের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যের সঙ্গে তারা একটা বিভক্ত। যেমন নাউন এখানে একটা দেখলাম একটা পার্ট, ভার্ব এখানে একটা পার্ট, আবার এখানে নাউন দেখছি যা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এরকমই কয়েকটি পার্ট একটা সেন্টেন্সে থাকতে পারে। সেই পার্টগুলি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যাকে বলছি পার্টস অফ স্পিচ। শুধু যে এখানে নাউনটা থাকবে, ভার্ব থাকবে আর নাউন থাকবে, একটা সেন্টেন্স হয়ে যাবে তা না। এরকম একটা সেন্টেন্স আমি গঠন করেছি, এখানে আরও সেন্টেন্স থাকতে পারে যেগুলো আরও পার্টস অফ স্পিচের যে অংশ থাকতে পারে। তো সেই হিসেবে পার্টস অফ স্পিচকে আমরা 8টি ভাগে ভাগ করতে দেখব বা ভাগ করা যায়। পার্টস অফ স্পিচকে কি হিসেবে, সেন্টেন্সের অংশ হিসেবে, পার্ট হিসেবে আমাদের পার্ট অফ স্পিচকে 8টি ভাগে আমরা ভাগ করেছি বা ভাগ করা হয়। সেই ভাগগুলি হলো, এখানে যেমন একটা আমরা দেখতে পেলাম নাউন, ভার্ব, প্রোনাউন, এটা নাউন। সেরকমই আমরা একের পর এক আমরা সেই 8টি পার্ট অফ স্পিচের নামগুলি এখানে লিখব। তাহলে আমরা এখানে পার্টস অফ স্পিচ বলতে যে উত্তরটা পেলাম সেটা হলো যে সেন্টেন্সের এক একটা অংশ, সেন্টেন্সের মধ্যে থাকা এক একটা অংশ বা ওয়ার্ড, তাকে বলছে পার্টস অফ স্পিচ। এবং সেই পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো নাউন, 1 নম্বরে লিখবো আমরা নাউন। 2 নম্বরে লিখবো প্রোনাউন। 3 নম্বরে লিখবো অ্যাডজেক্টিভ। 4 নম্বরে লিখবো ভার্ব। 5 নম্বরে অ্যাডভার্ব। 6 নম্বরে প্রিপোজিশন। 7 নম্বরে কনজাংশন। 8 নম্বরে ইন্টারজেকশন। তো 1 নম্বর হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। 5 নম্বরে অ্যাডভার্ব, প্রিপোজিশন। 6 নম্বরে, 7 নম্বরে কনজাংশন, 8 নম্বরে ইন্টারজেকশন। তো এই আমাদের 8টি ভাগ পার্টস অফ স্পিচে। আমাদের যে ওয়ার্ড, একটা সেন্টেন্স গঠিত হয়েছে, সেই সেন্টেন্সে কয়েকটা ওয়ার্ড নিয়ে সেন্টেন্স গঠিত হয়েছে, সেই ওয়ার্ডগুলো কিন্তু এদের মধ্যে থেকেই নেওয়া। এদের মধ্যে থেকে যে ভাগগুলো আছে, এদের ভিতরে যে অংশগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে,
সেই ওয়ার্ডগুলো নিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়। তা আমরা সাধারণ আজকে বেসিক ওভারভিউ এদের সম্বন্ধে দেখব। প্রথমে এটা আপনারা লিখে নেবেন, ভিডিওটা পজ করে। বাচ্চাদের জন্য বলছি, যারা 5, 6, 7, 8 পড়ছো তারা এটাকে মুখস্থ করবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি এদের উচ্চারণ পরবর্তীকালে লিখে দেবো। যেমন নাউনটা উচ্চারণ লেখার দরকার হবে না, প্রোনাউনটা লেখার উচ্চারণ দরকার হবে না, অ্যাডজেক্টিভটা লেখার দরকার না, ভার্ব লেখার দরকার না, অ্যাডভার্ব লিখতে হবে না। এই প্রিপজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন এদের আমি উচ্চারণটা লিখে দেবো পরবর্তীকালে। তো এই 8টা ভাগকে ভালোভাবে মুখস্থ করতে হবে, ছোট বাচ্চাদেরকে বলছি। এক নম্বর হবে নাউন, এটা নাউন, NOUN, নাউন। নাউনের কি, নাউনটা কি? নাউনটা হচ্ছে একটা নামবাচক। নাউনটা হচ্ছে একটা নামবাচক বা বিশেষ্য, বাংলায় বলবো বিশেষ্য, বিশেষ্য বা নামবাচক। যে পদের দ্বারা নাম বোঝানো হয় বা যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয়, ব্যক্তি, বস্তু, এইসবগুলোর নাম বোঝানো হবে, তাকে বলবো আমরা নাউন। তাকে বলবো আমরা নাউন। যেমন একটা নাম বলছি, রাম লিখছি, রাম, শ্যাম, যে কোনো নাম, ব্যক্তি, বস্তু, যে কোনো নাম। এখানে ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি। ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানেরও নাম হতে পারে। ঠিক আছে, ব্যক্তির নাম যেমন রাম লিখলাম, বস্তুর নাম লিখব কি বুক, বুক একটা বস্তু, স্থানের নাম কলকাতা, ইত্যাদি। তাহলে আমাদের নাউন সম্বন্ধে একটা সাধারণ একটা ধারণা এলো। আমরা এই নাউনের, যেমন নাউন আছে সেরকম প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো এক একটা চ্যাপ্টার আমি এক একটা পার্টে ডিসকাশন করব। আমি শুধু এখন আপনাদেরকে একটা ওভারভিউ দিচ্ছি যে হ্যাঁ নাউনটা কি। এবার এই নাউনের বিভিন্ন রকম টাইপ আছে, নাউনের নাম্বার আছে, নাউনের জেন্ডার আছে, নাউনের কেস আছে, নাউন কাউন্টেবল, আনকাউন্টেবল, এসবগুলো আছে। তারপরে আবার নাউন আপনার ট্রান্সফরমেশন অফ নাউন আছে, যেমন কমন নাউন থেকে প্রপার নাউন, প্রপার থেকে কমন নাউন, এসবগুলি আছে। এগুলো পরবর্তী পার্টে আমি এক একটা পার্টে সিঙ্গেল পার্টে নাউনের একটা ক্লাস আমি একটা ভিডিওতে বানাবো। সেগুলো পার্ট হিসেবে ভাগ করে পার্ট অন, নাহলে ডিউরেশন, যে ভিডিওর যে ডিউরেশন, লেকচারের যে ডিউরেশন, সেটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তাই আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বানিয়ে প্রোভাইড করব। তো আমাদের নাউন সম্বন্ধে আমরা কী জানলাম, যে নাউন হচ্ছে একটা নামবাচক পদ বা বিশেষ্য, যে ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির হতে পারে। যেমন একটা রাম,
বুক বস্তু, স্থান কলকাতার নাম স্থান, ঠিক আছে, এগুলি গেল আমাদের নাউন। এবার প্রোনাউনের সম্বন্ধে জানবো আমরা। দু নম্বর প্রোনাউন। দেখুন এই ওয়ার্ডটাকে যদি ভাঙা যায়, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রো প্রেও প্রো প্রো, তারপরে নাউন, প্রোনাউন। এই প্রো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে, প্রো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে, প্রো শব্দের অর্থ পরিবর্তে। তাই আমরা প্রো শব্দের অর্থ পরিবর্তে, কিসের পরিবর্তে, নাউনের পরিবর্তে। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসবে তাকে আমরা বলবো প্রোনাউন। প্রোনাউন বাংলায় আমরা একে বলবো সর্বনাম। সর্বনাম পদ, বাংলায় বলবো সর্বনাম পদ। যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় যে ওয়ার্ড তাকে বলবো সর্বনাম পদ বা প্রোনাউন। প্রোনাউন যেমন একটা উদাহরণ দেখি, দেখুন আমরা এক্ষুনি আগে একটু আগে রামের নাম ব্যবহার করছিলাম, রাম। এই বারবার তার নাম ব্যবহার না করে লিখবো হি। হি মানে সে, তাহলে রাম যেমন লিখছি, রাম প্লেজ ফুটবল, ঠিক আছে। তাহলে রাম প্লেজ ফুটবল। আবার এখানে বারবার না নিয়ে রামের নামটা বারবার না নিয়ে, রাম ব্যক্তির নামটা বারবার না নিয়ে লিখবো হি গোজ টু স্কুল। দেখুন এখানে নামের বারবার নামটা না নিয়ে আমরা কি করছি, যে তার হি শব্দটা ব্যবহার করছি, আর এই হিটা হচ্ছে প্রোনাউন। এরকম আরো আছে হি, সি, ইট, আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো সব হচ্ছে প্রোনাউন। আমরা প্রোনাউনের চ্যাপ্টারে পার্টে আলাদাভাবে ডিসকাশন করব, আলাদাভাবে ভিডিওতে, আলাদাভাবে লেকচার নিয়ে একদম ডিটেলসে এদের ক্লাসিফিকেশনগুলো যত যা আছে আমি সব আলোচনা করব। আপনাদেরকে শুধু ওভারভিউ দিচ্ছি এখন। তাহলে আমাদের প্রোনাউন বলতে কি বুঝলাম, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসবে বা ব্যবহৃত হবে তাকে বলবো আমরা প্রোনাউন। আমরা এই উদাহরণের মাধ্যমে বুঝে নিলাম, একটু আমাদের বেসিক ধারণা চলে এলো। তো আমি এখন এটাকে মেটাচ্ছি, আপনারা লিখে নেবেন পজ করে বেসিক আইডিয়া। এবার আসলে আমাদের অ্যাডজেক্টিভ, 3 নম্বরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে বাংলায় যাকে বলবো আমরা বিশেষণ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। এটা কি, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, বোঝায়।
অবস্থা পরিমাণ বোঝায়। এগুলিকে আমরা এই যে ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রোনাউনের যে ওয়ার্ড এর দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাকে অ্যাডজেক্টিভ বলে। নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই, কিন্তু আমি সাধারণ আপনাদের বোঝার জন্য একটা সংজ্ঞা বা একটা ডেফিনেশন তৈরি করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে অ্যাডজেক্টিভ কি গেল? যে বাংলায় যাকে বললো বিশেষণ, যে ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন কয়েকটি ওয়ার্ড আমি লিখছি, উদাহরণস্বরূপ গুড। দেখুন এখানে গুড, এটা নাউনের, যদি বলা হয় নাউনের সঙ্গে এটা ব্যবহার করব, তাহলে লিখছি গুড বয়। এখন ছেলেটা কেমন তার গুণ বোঝাচ্ছে, গুড বয়, ব্যাড বয়, টল বয়, মেনি গার্লস। ঠিক আছে, এই যে অবস্থা বোঝাচ্ছে। তারপরে আবার ব্যাড, ওল্ড, নিউ, এইসবগুলো এটসেট্রা, এইসবগুলো আমরা এইসব ওয়ার্ডগুলোকে বলবো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ঠিক আছে, যে সকল ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। মানে উদাহরণস্বরূপ দেখলাম গুড, ব্যাড, ওল্ড, নিউ, এগুলো আমরা নাউনের আগে বসিয়ে তাদের দোষ গুণ অবস্থা সম্বন্ধে বলবো। যেমন এখানে লিখলাম গুড বয়, এটা একটা উদাহরণ। তো আশা করছি আপনারা অ্যাডজেক্টিভ সম্বন্ধে সাধারণ একটা বেসিক আইডিয়া পেয়েছেন। ভিডিওটা পজ করে লিখে নেবেন, মেটাচ্ছি। 4 নম্বরে আমরা দেখব ভার্ব। 4 নম্বরে কি দেখব? ভার্ব। বাংলায় যাকে বলবো ক্রিয়াপদ। বাংলায় যাকে বলবো আমরা ক্রিয়াপদ, যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বোঝায়। যে ওয়ার্ড এর দ্বারা, যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। কোনো কাজ করা আর হওয়া, এই দুটো ওয়ার্ড মাথায় রাখতে হবে। যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে আমরা ভার্ব বলবো। যেমন ওয়ার্ক মানে কাজ করা, তাহলে এই ওয়ার্ডের দ্বারা, শব্দের দ্বারা আমাদের কাজ করা বোঝাচ্ছে।
ইজ, ইজ মানে হয়, তাহলে এই ইজ ওয়ার্ডটা দ্বারা হওয়া বোঝাচ্ছে। এগুলো হলো ভার্ব। আমি ভার্বের, আবার আমরা ভার্বের ব্যবহার দেখব, ভার্বের ক্লাসিফিকেশন দেখব, ভার্বের আমরা টেন্স দেখব, ভার্বের আমরা কি দেখব, টেন্স। টেন্স যখন আলোচনা করব তখন তাদের দেখবেন আপনারা এত সহজ সরল ভাষায় আমি আপনাদেরকে টেন্স বোঝাবো যে এখানে একবার শিখে আর বারবার অন্য কথা শিখতে হবে না টেন্স। তো আমাদের এখন শুধু ওভারভিউয়ের পার্ট, আমাদের এগুলো ডিটেলসে আমি পার্ট অনুযায়ী ভিডিও প্রোভাইড করব। পজ করে লিখে নেবেন আপনারা। 5 নম্বরে নেক্সট অন অ্যাডভার্ব। ভার্বের পর অ্যাডভার্ব। অ্যাডভার্ব এটাকে বলছে ক্রিয়া বিশেষণ বাংলায়। ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব মেনলি প্রধানত ভার্বকে মডিফাই করে, মেনলি ভার্বকে মডিফাই করে, মডিফাই বা কোয়ালিফাই করে বা বিশেষিত করে, বিশেষণ, বিশেষিত করা, ভার্বকে বিশেষিত করে। তাছাড়া যেমন অ্যাডজেক্টিভ আছে, আবার অ্যাডভার্বও আছে যে নিজেকেই বিশেষিত করে। তারপর একটা সেন্টেন্সকে বিশেষিত করে। এর ব্যবহার এবং যে কোনো পার্টস অফ স্পিচকেও বিশেষিত করার ক্ষমতা এই অ্যাডভার্ব ওয়ার্ডের আছে। এটা বলতে কি বোঝাতে চাইছে, যে বিশেষিত করা বা কোয়ালিফাই করা বা মডিফাই করা, এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে আমরা একটু জানবো। যেমন এক কথায় ভার্বটি ভার্ব মেন হচ্ছে ভার্ব। এখানে ভার্বটি এক কথায় ভার্বটি কিভাবে কখন, কোথায়, কেন, করা হয়, বা কতটা, কি রকম বোঝাতে
কি রকম বোঝাতে অ্যাডভার্বের এর ব্যবহার। অ্যাডভার্বের ব্যবহার মানে বলতে চাইছি যে ভার্বকে যদি প্রশ্ন করা হয় মানে কিভাবে, কখন, কোথায়, কেন, কেন করা হয় বা কতটা, কি রকম বোঝাতে অ্যাডভার্বের ব্যবহার হয়। কি রকম এইসব জিনিসগুলো বোঝাতে অ্যাডভার্বের ব্যবহার হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি যে হি walks slowly. এই স্লোলি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। সে হাঁটে, ওয়াক্স মানে হাঁটে, হাঁটাচলা করা, তাহলে সে হাঁটে স্লোলি, সে স্লোলি হাঁটে। দেখুন এই যে ভার্ব, এই ভার্বকে এখানে মডিফাই করছে এ। এটাকে বলছে মডিফাই করা বা কোয়ালিফাই করা। দেখুন ভাব কি, কতটা, কি রকম, দেখুন কিভাবে, এই প্রশ্নগুলো দেখুন একবার, কিভাবে, কখন, কোথায়, কেন, কি রকম, কতটা, এসব দেখুন একবার একটা করে প্রশ্ন যদি আপনি নিজের মনের মধ্যে একটা করে ভাবেন। কিভাবে, হি ওয়াক্স স্লোলি, সে কিভাবে হাঁটে। এই প্রশ্নটার উত্তর প্রথমে দেখেন, কিভাবে, সে কিভাবে হাঁটে, সে কিভাবে হাঁটে যদি প্রশ্ন করা হয়, হি ওয়াক্স স্লোলি, সে কিভাবে হাঁটে, স্লোলি। তাহলে এই স্লোলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, যা ভার্বকে মডিফাই করছে, ভার্বকে মানে বর্ণনা করছে যে ভার্বটা কিভাবে ঘটছে, ঘটনাটা, ভার্ব কিভাবে ঘটনাটা ঘটাচ্ছে বা সেটাকে বলছে মডিফাই করা। তাহলে মডিফাই করা এক কথায় কি বলবো আমরা, বুঝবো যে ভার্ব কোন প্রক্রিয়াতে কাজটি সম্পন্ন করছে, সেই যে ওয়ার্ড আমরা ব্যবহার করব সেই ওয়ার্ডকে আমরা অ্যাডভার্ব বলবো। এবং যেহেতু ভার্বের কার্যটা কিভাবে ঘটছে সেই ওয়ার্ড দিয়ে বুঝিয়ে দিচ্ছে, সেই জন্য এটাকে যেহেতু অ্যাডভার্ব বলছি এবং সে কারণেই তাকে বলছে আমরা মডিফাই করছে। এই ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করছে। আবার যদি ধরুন এই স্লোলিটা না রাখতাম, হি ওয়াক্স, তাহলে এর মানে কি আসতো, সে হাঁটে, সে হাঁটাচলা করে, সে হাঁটে। তাহলে এই স্লোলিটা বলে দিচ্ছে যে সে ধীরে ধীরে হাঁটে, স্লোলি। ঠিক আছে, তো আজকে আমাদের এটা গেল অ্যাডভার্ব, এটা লিখে নেবেন। 5 নম্বর ক্লাস দিল, 5 নম্বর গেল অ্যাডভার্ব। 6 নম্বরে প্রিপোজিশন। প্রিপোজিশন এর বাংলা অর্থ হবে সম্বন্ধ। সম্বন্ধসূচক অব্যয়। সম্বন্ধসূচক অব্যয় প্রিপোজিশন মানে কি, প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। প্রিপোজিশন এমন প্রিপোজিশন হলো
এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য পদের সঙ্গে তার সম্বন্ধ প্রকাশ করে। এখানে আমরা কি দেখছি, যে প্রিপোজিশন এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য পদের সঙ্গে তার সম্বন্ধ প্রকাশ করে দেয় বা প্রকাশ করে, তাকে বলবো আমরা প্রিপোজিশন। এটা আপনারা লিখে নেবেন। যেমন উদাহরণ দিচ্ছি, আমি একটা ছক তৈরি করছি, এই ছকে বুঝতে পারবেন যে প্রিপোজিশনটা কিভাবে ব্যবহৃত হয়। এখানে লিখছি দেয়ার ইজ এ বল। দেয়ার ইজ এ বল। is a ball. There is a ball. একটা বক্স বানাচ্ছি, ঠিক আছে। এটা একটা বক্স, যদিও আঁকাটা সম্পূর্ণ হচ্ছে না। দেখুন, এটা একটা বক্স। এবার বক্সের ওপরে বলছি অন, বক্সের ওপরে গায়ে লাগালাগি উপরে, আর একটুকু ওপরে অ্যাবভ, তার ভেতরে ইন বলবো। বক্সের ভিতরে কোনো জিনিস থাকলে ইন, তো
তলায় থাকলে আন্ডার দ্য বক্স, আন্ডার দ্য বক্স। দেখুন there is a ball above the box, এটাও লিখতে পারি। there is a ball on the box, এটাও লিখতে পারি। there is a ball in the box, এটাও লিখতে পারি। there is a ball under the box, এটাও লিখতে পারি। তাহলে এই যে ওয়ার্ড অ্যাবভ, অন, ইন, আন্ডার, এই যে কয়েকটি ওয়ার্ড, এগুলো হচ্ছে প্রিপোজিশন। মানে একটি, দেখুন একটি বাক্যের সঙ্গে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের, মানে একটি বাক্যের বসে বা একটি বাক্যের পূর্বে বসে অন্য একটি বাক্যের সঙ্গে তার সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, অন্য একটি পদের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসছে, এখানে নাউন বক্স তাদের পূর্বে বসছে, এবং এখানে যে একটা সেন্টেন্সটা লিখলাম, একটা বাক্য দেয়ার ইজ এ বল, হ্যাঁ, সেই তাদের বাক্যের একটা বাক্যের সঙ্গে অন্য পদের, একটা বাক্যের সঙ্গে অন্য পদের সঙ্গে একটা বাক্যের সঙ্গে অন্য পদের সম্বন্ধ বুঝিয়ে দিচ্ছে। এটা একটা বাক্য, এটা একটা পদ। এটা হলো আমাদের প্রিপোজিশন, PREPOSITION, প্রিপোজিশন। সাত নম্বরে কনজাংশন। কনজাংশন, কনজাংশন এটা বলবো সংযোজক, সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় কি বলবো? সংযোজক অব্যয়। কনজাংশন, কনজাংশনটা কি? সংযোজক অব্যয়। এটা কি লিখবো? কনজাংশন দুটি পৃথক বাক্যের মধ্যে দুটি পৃথক বাক্যের মধ্যে বসে, দুটি পৃথক বাক্যের মধ্যে বসে বাক্যে যোগসূত্র তৈরি করে। যোগসূত্র তৈরি করে। কনজাংশনের কাজ কি? দুটি পৃথক বাক্যের মধ্যে বসে দুটি বাক্যের মধ্যে যোগসূত্র তৈরি করে। এটাই হচ্ছে কনজাংশনের কাজ, মেন কাজ। যেমন কনজাংশন ওয়ার্ড, যেমন আমি বলছি অ্যান্ড, বাট, অর, এইসবগুলো হচ্ছে কনজাংশনাল ওয়ার্ড, এগুলো কনজাংশন ওয়ার্ড।
বাট, অ্যান্ড, বাট, অর, এগুলো হচ্ছে, যেমন আমি একটা উদাহরণ লিখছি, আই হ্যাভ এ পেন অ্যান্ড এ বুক। দেখুন এখানে অ্যান্ডের ব্যবহার, এই অ্যান্ডটা আমাদের এখানে দুটো বাক্যের মধ্যে একটা সংযোজকমূলক বা সংযোগ তৈরি স্থাপন করেছে। ঠিক আছে, এটা একটা উদাহরণ। তাহলে কনজাংশনটা আমাদের সাধারণ বেসিক আইডিয়া গেল। কনজাংশনের অনেক টাইপ আছে, সেগুলো আমরা এক একটা চ্যাপ্টারে এক একটা পার্টে সেগুলো ভিডিওতে লেকচারে প্রোভাইড করব। তো 8 নম্বর, ইন্টারজেকশন। 8 নম্বর কি আছে? ইন্টারজেকশন। ইন্টারজেকশন। এর উচ্চারণটা লিখে নেব, ইন্টারজেকশন। এটা কি? বাংলায় যাকে বলা হয় অনুভূতি সূচক অব্যয়। অনুভূতি, আবেগ, অনুভূতি সূচক অব্যয়। যেমন ও গড, এটা একটা গেল। ব্রেভ, সাবাস, ব্রেভ মানে ওয়েল ডান। যাকে ভালো কোনো কাজ করলে পর সাবাসি দেওয়া হয়, সাবাস, ওয়েল ডান বলে না, সেটাই হচ্ছে আমাদের ইন্টারজেকশন ওয়ার্ড। তো এই গেল আমাদের 8 নাম্বার ইন্টারজেকশন, পার্টস অফ স্পিচের 8 নাম্বার ভাগ ইন্টারজেকশন। তো আমার যে অ্যানাউন্সমেন্ট সেটা আমি বলে দিই, এটা আপনারা লিখে নেবেন। পরবর্তী নেক্সট ভিডিওগুলিতে, যেমন নাউনটা উদাহরণ নিচ্ছি। নাউনটা বা প্রত্যেকটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ প্রত্যেকটা ভাগই ডিসকাশন করতে গেলে অল্প সময়ের মধ্যে আসবে না। তাই আমি চিন্তা ভাবনা করেছি যে এই নাউনটাকে কমসে কম 4 থেকে 5টি ক্লাসে ডিভাইড করব এবং সেগুলোর নাম দেব পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। পার্ট 5 যাবে না, হয়তো 4 অবধি যাবে, যদি বা যেতেও পারে। তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন তখন যে অসুবিধা হবে না বুঝতে। আমি আগে থেকে আপনাদেরকে অ্যালার্ট করে দিলাম যে প্রথমে নাউন আমাদের চ্যাপ্টার আসবে পার্টস অফ স্পিচের, তার ডিটেলস আলোচনা করব আমি এখানে, একদম ডিটেলস, পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস আলোচনা করব, বেসিক থেকে অ্যাডভান্স অবধি যা আছে। এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, এখান থেকে তোমাদের শুরু হবে এক্সামের তৈরি এবং ইংরেজি শেখার বেসিক থেকে অ্যাডভান্স।
যাত্রা। আমি সময়ে সময়ে একটা করে ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব, আপনারা অবশ্যই দেখবেন এবং সেগুলো লিখে নেবেন এবং বই থেকেও আপনারা অবশ্যই পড়বেন। আপনাদের হাতের কাছে যদি কোনো বই থাকে তো সেগুলো অবশ্যই একটা হেল্পফুল হবে, কিন্তু যে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে দরকার সেগুলো কিন্তু আমি এই বোর্ডের মাধ্যমে, এই লেকচারের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করব। আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ। জয় হিন্দ। লাস্টে একটা কথা বলি যে অনেকে আমার ভিউয়ার হয়েছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। অবশ্যই আমার একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে আমি লাইভে ক্লাস নিতে পারবো। অল্প সংখ্যক এখন সাবস্ক্রাইবার হয়েছে, যা আমি লাইভ ক্লাস নেওয়ার এখন আমি নিতে পারছি না। তো আর ভিডিও যদি ভালো লাগে, আমার লেকচারগুলো যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন। একটা মূল্যবান জিনিস আপনাদেরকে শেখাচ্ছি। যারা এবার দেখছেন আমার ভিউয়ার, তাদেরকে আমার একটা রিকোয়েস্ট যে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো লাগলো, খারাপ লাগলো, আর না লাগলে পরে ডিসলাইক করবেন। হ্যাঁ, ভালো লাগেনি, ডিসলাইক করেছি, তবে তো আমি বুঝতে পারবো যে আপনাদের কতটা ভালো লাগছে না লাগছে, আপনাদের মনোবৃত্তি, যে আমার প্রতি কতটা আশাফুল, আপনারা আশাবাদী, হোপফুল। থ্যাংক ইউ।